এখন আমি এসেছি অম্বিকা কালনার স্টেশনে। এখানে 108টা শিব মন্দির দর্শন করার জন্যে। এই অম্বিকা কালনার স্টেশনটা একটু দেখাই। দু নম্বর প্ল্যাটফর্মে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে এখন টোটোর উদ্দেশ্যে যাব। रेलवे प्रोटेक्शन फोर्स अंबिका कालना। हाँ, अंबिका कालना स्टेशने नेमे स्टेशনের সামনেই অটো পাওয়া যাবে। ওই 108টা শিব মন্দির যাওয়ার জন্য অটো ভাড়া নেবে 15 টাকা। এটা হলো বর্ধমানের রাজবাড়ি। প্রথমে মোবাইল রেজিস্টার করে দিতে হবে। মোবাইল রেজিস্টার ছাড়া এখানে কোনো ভিডিও করতে দেওয়া হয় না। ফার্স্ট এদিকে ঢুকে এই ঘরে মোবাইল রেজিস্টার করে নিতে পারবেন। আমরা এখন এসেছি কালনার 108টা শিব মন্দিরে। 1809 সালে তেজ বাহাদুর এই মন্দিরটি করেছিলেন। এই মন্দিরটি দুটো সারিতে বিভক্ত। বাইরের সারিতে আছে 74টি মন্দির এবং ভেতরের সারিতে আছে 34টি মন্দির। মন্দিরগুলি অনেকটা জপমালার মতো। সেই মালার আকারে মন্দিরগুলো আছে। আমরা মন্দিরগুলো ভেতরে গিয়ে একটু দেখে নিই। আমরা এখন শিব মন্দির দর্শন করছি। এখানকার শিবের বিশেষত্ব হচ্ছে দুটি। এই শিবলিঙ্গটি আছে সাদা। আবার এই শিবলিঙ্গটি আছে কালো। একটি সাদা, একটি শিবলিঙ্গ কালো। এই দুটি ভাগে ভাগ করেছে পরপর। সাদার পরে কালো, কালোর পরে আবার সাদা, আবার কালো। হ্যাঁ, 74টা শিব মন্দির বাইরে আর ভেতরে আছে 34টা শিব মন্দির। এই নিয়ে মোট 108টা একদম জপমালার মতো এই মন্দিরটা ঘিরে রয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে। যারা শিবের ভক্ত, শ্রাবণ মাস, তারা অবশ্যই এখানে গিয়ে বাবার মাথায় জল ঢালতে পারেন। খুব জাগ্রত এই মন্দির। মন্দিরে পুজোর ব্যবস্থাও আছে। রাজাদের হাতে তৈরি। তার যে প্রাচীনত্ব, সেই প্রাচীনত্ব আপনাকে মুগ্ধ করবেই। যেভাবে মন্দির তৈরি হয়েছিল একই রকমভাবে একই সারিতে পর পর অবস্থিত। আপনারা অবশ্যই দর্শন করবেন এই মন্দির। তার যে প্রাচীনত্ব আপনাকে মুগ্ধ করবেই।
বলে না মুখ করে ওর ফটো কাছাকাছি বসে তো সেলফি তুলে তোমার 108টি শিব মন্দিরের মধ্যে বাইরের যে 74টি শিব মন্দির আছে, আমরা 74টি শিব মন্দির এখন দর্শন করছি। আপনাদের দেখাচ্ছি এক এক করে। প্রতিটি মন্দিরের গায়ে নাম্বার দেওয়া আছে। শ্বেত পাথরের উপরে নাম্বার লেখা। বাইরের 74টি মন্দির দর্শনের পর এবার প্রবেশ করবো আস্তে আস্তে ভেতরের যে 34টি মন্দির আছে, সেই 34টি মন্দির দর্শন করার জন্য। এখন আমি আছি ভেতরে 34টা যে শিব মন্দির আছে। এই 34টা শিব মন্দিরের বিশেষত্ব হচ্ছে প্রতিটি শিবলিঙ্গই সাদা। ভেতরে 34টা শিবলিঙ্গ প্রতিটাই সাদা, কিন্তু বাইরে যে 74টি শিবলিঙ্গ আছে তার মধ্যে একটি সাদা একটি কালো। এই মন্দিরটি হচ্ছে প্রতাপেশ্বরী মন্দির। প্রতাপেশ্বর মন্দিরের কাছে একটু যাই। বাঁকুড়ার টেরাকোটার কাজ, পোড়ামাটির যে টেরাকোটা, সেই টেরাকোটা কাজ। কোনো কোনো জায়গায় মন্দিরের ক্ষয় হয়ে গেছে, বহু প্রাচীন 500 বছরের আগে। কিছু কিছু জায়গা একটু ক্ষয় হয়ে গেছে দেখা যাচ্ছে, কিন্তু এখনো
অভূতপূর্বভাবে বিরাজমান, তার যে কারুকার্য, ভারতবর্ষের যে শিল্পকলা, ভেতরে শিব, উচ্চ ভিতের ওপর প্রতিষ্ঠিত এই প্রতাপেশ্বর মন্দির। মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি রাসমঞ্চ। এখানে রাসমেলার সময় আসর জমে, বহু লোকের সমাগম হয় এই রাসমঞ্চে। একটু রাসমঞ্চটা সবাইকে দেখাই। প্রাচীন যে দেওয়াল, সেই দেওয়াল ভেঙে পড়ছে, খসে গেছে অনেকটা। চলো সামনে চলতে হবে। এটাই হচ্ছে সেই রাসমঞ্চ, যেখানে রাসমেলার সময় বহু মানুষের এখানে সমাগম হয়, এখানে রাস উৎসব হয়। এখন প্রবেশ করছি লালজি টেম্পল। 1739 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মিত হয়। লালজি টেম্পলের ভেতরে প্রবেশ করছি।
লালজি মন্দিরের টেরাকোটার যে কাজ, অপূর্ব সুন্দর এই টেরাকোটার কাজ। এটা রূপেশ্বর শিব মন্দির। 1765 খ্রিস্টাব্দে এই মন্দিরটি তৈরি হয়েছিল। সেই বাঁকুড়ার টেরাকোটার এখানে আরেকটি শিব মন্দির আছে, শিবলিঙ্গ আমরা ভেতরে দেখতে পাচ্ছি। এটি কৃষ্ণচন্দ্রজি মন্দির। 1751 থেকে 55 খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দির তৈরি হয়েছিল। সব মন্দিরের আদল প্রায় একই। কৃষ্ণচন্দ্রজির মন্দির। এখন প্রবেশ করছি কৃষ্ণচন্দ্রজি মন্দিরে। রাধাকৃষ্ণের রূপ আমরা ভেতরে দেখতে পাচ্ছি। রাধাকৃষ্ণ রয়েছে সিংহাসনে। হ্যাঁ, আমি এখন এসেছি অম্বিকা কালনার শ্রী চৈতন্যদেব এইখানে বিবাহ করেছিলেন। সেই বিবাহ স্থানটা আমি দেখতে পাচ্ছি, আপনাদেরও দেখাচ্ছি। এই বিবাহ স্থানটা অম্বিকা কালনায় শ্রী চৈতন্যদেবের সেই জায়গার সাথে এখানেই বিবাহ হয়েছিল। সেই বিবাহ স্থানে আরেকটি বিবাহযোগ্য অনুষ্ঠান হচ্ছে। এখানকার মানুষ এসে একটি বিবাহ অনুষ্ঠান করছেন, আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরও দেখাই। হ্যাঁ, আমি এখন এসেছি অম্বিকা কালনার ভবা বাবার মন্দিরে। ভবা বাবা এখানকার বিখ্যাত, তার যে অলৌকিক শক্তি, সেই মন্দিরেই আমি এসেছি। বাবা এই জায়গায় বসে ধ্যান করতেন। তার যে ধ্যানের স্থানটা আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরও দেখাচ্ছি। তার অলৌকিক শক্তি কথিত আছে, তিনি নাকি বৃষ্টিও এনে দিতে পারতেন এবং বৃষ্টি বন্ধও করে দিতে পারতেন। তার সেই যে লাঠি আপনাদের পরে দেখাচ্ছি, সেই অভূতপূর্ব লাঠি, তার যে জাদুর যে লাঠি, সেই লাঠির দ্বারাই তিনি বৃষ্টি আনতেন এবং বৃষ্টি বন্ধ করে দিতেন, এবং মানুষের সুখ দুঃখ সেই লাঠির দ্বারাই সব কিছু মিটত।
সেই আশ্চর্য লাঠি, ভবপাগলা যিনি ব্যবহার করতেন এই আশ্চর্য লাঠি দিয়েই মানুষের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা পূরণ করতেন। এই সেই আদি গঙ্গা, রাধা মাধবের রাধাকৃষ্ণের মন্দিরেই গঙ্গা চলে এসেছিলেন, তার একটি ইতিহাস আছে। রাধা মাধব প্রতিদিন গঙ্গা থেকে জল এনে রাধাকৃষ্ণকে স্নান করাতেন এবং পুজো দিতেন, কিন্তু রাধা মাধব যখন অসুস্থ হয়ে পড়লেন তখন তার পক্ষে আর গঙ্গায় যাওয়া সম্ভব হলো না। সেই সময় গঙ্গা নিজেই রাধা মাধবের মন্দিরের কাছে চলে এসছে, একেই আদি গঙ্গা নামে খ্যাত করা হয়। এই গঙ্গার জল দিয়ে রাধা মাধব প্রতিদিন রাধাকৃষ্ণকে স্নান করাতেন এবং পুজো দিতেন। কাল্পনিক হলে সত্য, আপনারা অবশ্যই বন্ধুটা কালনায় আসবেন, এই আদি গঙ্গা দেখবেন। কাল্পনিক মনে হবে কিন্তু সত্যি বাস্তব।